সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। মজার একটা জিনিস আপনাদের নিয়ে আসলাম সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের নিত্যদিনের চালের দাম কিছুটা স্থিতিশীল হচ্ছে মনে হচ্ছে নাকি? যদি না হয় তবে ভয় পাবেন না। কারণ আমাদের সরকার আপনাদের জন্য নিয়ে আসছে এক সিঙ্গাপুরীয় সমাধান। আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সম্প্রতি সচিবালয়ে বসে যে ঘোষণাটি দিয়েছেন তা শুনে আমার মনে হচ্ছে আমরা কি সাধারণ চাল কিনছি নাকি কোনো গোপন পারমাণবিক প্রযুক্তি? ঘোষণাটি হলো বাজার স্থিতিশীল রাখতে সরকার নাকি সিঙ্গাপুর সরবরাহকারীদের মাধ্যমে ভারত থেকে নন বাসমতি চাল কেনার সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা একবার ভাবেন যে ভারত যা কিনা আমাদের প্রতিবেশী, যার সাথে আমাদের স্থল জলপথ এবং সরাসরি সংযোগ, সেই দেশের কৃষকের উৎপাদিত চাল আমরা আনবো হাজার হাজার মাইল দূরের এক দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুরের এক মধ্য সত্যভোগীর মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা এই সিঙ্গাপুরি সমাধান এবং এর আড়ে লুকিয়ে থাকা আমাদের অদ্ভুত সরকারি প্রকিউরমেন্ট নীতি এবং কমিশন ককটেল এবং অন্তর্নিহিত সত্য নিয়ে তীব্র আলোচনা করব এবং তুলে ধরব ইউনূস সরকারের যে নীতি এবং তার মাধ্যমে দেশের যে পোঙ্গামারা সারা কিভাবে দেশকে ধ্বংসের পদতলে নিয়ে যাচ্ছেন তার সমস্ত কিছু আমরা একটু ব্যবচ্ছেদ আজকে করব। দেখুন আমরা এই যে bdnews24.com এ যে নিউজটা বলেছে সেই নিউজটা একটু আপনাদের দেখাই। ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনছে সরকার। গণভোট আর সংসদ নির্বাচনে একই দিনই অনেক দেশে হয়। অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। বাজার স্থিতিশীলতা সরকার সিঙ্গাপুরে সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বলেছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আর একটা নিউজ আছে সেটাও একটু আমরা দেখি। এই যে দেখেন, চাল সিঙ্গাপুর থেকে কিনছে মেটিকুলাস সরকার। ভারতের চাল সিঙ্গাপুর থেকে কিনবে বাংলাদেশ। বাজার স্থিতিশীলতা রাখতে সিঙ্গাপুর থেকে ভারতের নন বাসমতি চাল আমদানি করবে সরকার। সিঙ্গাপুর সরবরাহকারীদের মাধ্যমে কেনা হবে চাল। চালের বাজার স্থিতি রাখতে মানে আপনারা যাতে স্থিতিশীল কম দামে খেতে পারেন আর কি, বুঝতে পারছেন, সেই কারণে বাসমতি সাধারণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন চালের দাম কিছুটা স্থিতিশীল আবার বাড়ছে, তাই যে কোনো দাম না বাড়ে সেজন্য সরকার নন বাসমতি চাল আমদানির দিকে নজর দিয়েছে। ভারত থেকে আসবে নন বাসমতি চাল এবং কিভাবে আসবে সেটা আসবে হচ্ছে সিঙ্গাপুর হয়ে বা সিঙ্গাপুরের মাধ্যমে। তো এখন এই যে নিউজটা আমরা পড়লাম এর ভিতর কি আছে অন্তর্নিহিত পুরো বিষয়টাই আমরা আপনাদেরকে আজকে ডিসক্লোজ করব এখানে আশা করি। এবং দেখেন, চলুন প্রথমে আমরা অর্থ উপদেষ্টার বক্তব্যটা শুনি। তিনি বলেছেন চালের দাম কিছুটা স্থিতিশীল আছে, আরো কিছুটা বাড়ছে, সামনে হয়তো আরো বাড়বে। অতএব কোনো কর্মী যেন না বাড়ে সেজন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। এই বক্তব্যটি দুটি চরম স্ববিরোধী তথ্য আছে, যা আমাদের রাজনৈতিক ভাষায় একরকম চরম উদাহরণ থাকে। একদিকে বলছেন স্থিতিশীল হয়েছে, আবার বলছেন কিছুটা বাড়ছে। মানে এক মুখে দুই কথা। স্থিতিশীল যদি হয়ে যায় তাহলে আবার বাড়ে কিভাবে? তাহলে স্থিতিশীল হলো কখন? আর যদি বাড়তেই থাকে তবে তা কিসের লক্ষণ? অবশ্যই বাজারে ব্যর্থতা এবং সরকারের নিয়ন্ত্রণহীনতার লক্ষণ। আসলে সরকার হয়তো ধরে নিয়েছে সাধারণ মানুষ এখন পেঁয়াজের দামের সাথে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে তারা চালের দামের এই সীমিত বৃদ্ধি হাসিমুখে মেনে নিবে। তাদের এই স্থিতিশীলতার বুলি অনেকটা সেই রোগীর মতো যার জ্বর হয়তো একটু কমেছে কিন্তু মারা যাচ্ছে অন্য কোনো রোগে। আর এই মূল্যবৃদ্ধি যেন কোনোভাবেই তারা না বাড়ে এই মহান উদ্দেশ্য নিয়ে সরকার খুঁজে বের করেছে আমদানি করার সবচেয়ে জটিল, সময় সাপেক্ষ এবং সম্ভবত ব্যয়বহুল পথ। এবার আসুন আমাদের আজকের আলোচনার মূল আকর্ষণ সিঙ্গাপুরীয় সমাধানের দিকে। উপদেষ্টা যখন বললেন নন বাসমতি চালটা ভারত থেকে আসবে সরবরাহে কিন্তু সিঙ্গাপুরে, তখন আমার হাসি আর থামলো না, কঠিন হয়ে গেল ব্যাপারটা বুঝতে। ভারত থেকে চাল আমদানি আনতে কেন আমাদের সিঙ্গাপুরে শরণাপন্ন হতে হলো? সিঙ্গাপুর কি বিশেষ কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে ভারতের চাল সস্তায় কিনে তাকে প্যাকেজিং করে বাংলাদেশে পাঠাচ্ছে, নাকি সিঙ্গাপুরের মাটি থেকে কোনো বিরল চাল উৎপন্ন হচ্ছে যা কেবল ভারতের জমিতে ফলে? না সিঙ্গাপুরের চালের জন্য বিখ্যাত নয়। সিঙ্গাপুরের বিখ্যাত কেন? আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক কেন্দ্র এবং হ্যাঁ আরেকটা হচ্ছে কোম্পানি গঠন এবং কমিশন বাণিজ্যের জন্য হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে বিখ্যাত। যখন ভারত আমাদের প্রতিবেশী এবং সরাসরি মানে সরকার থেকে সরকার বস্তায় চাল আমদানি করতে পারি বা আনতে পারি একটি তৃতীয় পক্ষ, তখন এই একটি বিদেশি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে বিশাল অঙ্কের চুক্তিতে ঢোকানোর মানে কি? মানে হচ্ছে ওই যে ইউনূসের এই যে কমিশন বাণিজ্য, সেই কমিশন বাণিজ্য যেটা আমরা বারবার বলছি বন্দর কমিশন, মানে দেশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, একটা মানুষের যেমন হাত পা মাথা চুল কিডনি থাকে, এই ইউনূসের কাজ হচ্ছে প্রত্যেকটা জিনিস বিভিন্ন জিনিস বিক্রি করে দিয়ে বা ভাড়া দিয়ে বা বিক্রি করে দিয়ে কমিশন বাণিজ্য করা। এবং পাশাপাশি এই যে মাঝে মাঝে রক্ত টক্ত বিক্রি করে দিয়ে মানে ৩ মাস পর পর যেটুকু রক্ত দেওয়া যায় সেটুকু বিক্রি করে রক্ত নেবে। এটা পিচাস মানে এবং দেশের যে পরিমাণ মানুষ
হত্যা করছে এবং হত্যায় তার বুক কাঁপে না, চোখ কাঁপে না, চোখের ভিতরে কোনো মানে অনুতপ্ততা নাই, সেই পিশাচের কাছে আমরা এর চেয়ে বেশি ভালো কিছু আশা করতে পারি না। এর অন্তর্নিহিত সত্য খুব সহজে হতে পারে। সহজ হচ্ছে কি, এই যে কমিশন সরাসরি ভাবলে মানে সরাসরি ভারতে ডিল করলে হয়তো এই স্পিড মানি বা মধ্যস্বত্বভূমি যে লাভ তৈরি করা এটা হতো না, এটা কিন্তু আমাদের লাগতো না, এই খরচটা কিন্তু আমাদের কমতো। সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক ফিনান্স হাব থেকে ডিল করে পুরো প্রক্রিয়াটি এমন জটিল আইনি মারপ্যাচে ফেলা হয়েছে যে দেশের মানুষ আর জানতে পারবে না কার পকেটে চাল গেল, কেনা কেনা মানে এই যে চাল কেনা যে অতিরিক্ত টাকাটা কার পকেটে গেল, এটা কিন্তু আর কেউ খুঁজে পাবে না। এত কোটি কোটি টাকা কিন্তু এটা তো চাল আমদানি নয়, এটা হলো আমদানি জটিল সমীকরণ তৈরি করা, যার উত্তর শুধু সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সদস্যদের জানা, আর কেউ পৃথিবীর জানবে না। অর্থ উপদেষ্টা আরেকটি বক্তব্য আরো বেশি কৌতুককর, সেটা হচ্ছে কারণ আমরা তো আর বলবো না যে ভারত থেকে আনবো না, আনবেন না, থাইল্যান্ড থেকে আনবেন না, মিয়ানমার থেকে আনবেন না, আমরা মান সময় মতো সরবরাহ আর দামটা দেখছি। মানে সে এই যে জিনিসগুলো বলছে কোন দেশ থেকে যে আনবে না সেটা তারা বলতেছে না, কিন্তু তারা দেখতেছে যে মান এবং দাম। এখন আমি ভারত থেকে যদি চাল না এনে সেই চালটা যদি সিঙ্গাপুর থেকে ঘুরাই নিয়ে আসি, তাহলে কি আমার টাকা বেশি লাগবে না কম লাগবে? ভাই আপনি একটু বলেন, আপনারাই বলেন, আপনারা মতামত একটু বলেন এটা। অর্থাৎ সরকার এই ঘোষণাটা দিয়ে একটু ভুয়া প্রতিযোগিতামূলক বাজারের চিত্র তৈরি করতে চাইছে। তারা দেখতে চাইছে দেখুন আমরা কতটা নিরপেক্ষ, আমরা থাইল্যান্ড, মিয়ানমার বা অন্য কাউকে বাদ দিইনি, সবাইকে আমরা নিছি। কিন্তু বাস্তবতা কি, চাল আসছে ভারত থেকে আর সাপ্লায়ার হলেন সিঙ্গাপুরের। যদি সত্যি থাইল্যান্ড এবং মিয়ানমারের সাপ্লায়াররা প্রতিযোগিতার মূল্য ভালো চাল দিত, তবে কেন এই জটিল রুটে যাওয়া হলো? এটা অনেকটা হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো যারা সবার সামনে বলছে আমরা শুধু বন্ধু আর আমরা অন্য কারোর সাথে ডেট করতে পারি, কিন্তু ভিতর ভিতর তারা জানেন তাদের ডিল হলো ফিক্সড। সরকারের মূল ৩টি প্রধান শর্তের মধ্যে একটি চরম আপোষ আছে, সেটা হচ্ছে প্রাইস। সিঙ্গাপুরের মধ্যস্বত্বভোগীতে লাভ দেওয়ার পর সেই চালের দাম ভারত থেকে সরাসরি আসা চালের চেয়ে কখনোই কি প্রতিযোগিতামূলক হতে পারে? ভাই সেটা একটু আপনারা বলবেন। অতিরিক্ত খরচ, এই যে অতিরিক্ত খরচ জনগণের পকেটের থেকে ট্যাক্স হিসেবে কাটা হবে, এটা কোথায় যাবে? আর এখানে আমাদের মানে মানে প্রশ্নটা হচ্ছে এখানেই যে আমাদের সরকার চাল কেনে না, কেনে মধ্যস্বত্বভোগী লাভের সুযোগ। মানে এখানে যে এই যে মাঝখান থেকে যে লাভ করবে সেই ব্যাপারিয়ানা বা ধরেন ওই যে সুদ খাওয়ার ব্যাপারী খাওয়ার বা মধ্যস্বত্বভোগ্য খাওয়ার এই যে জিনিসটা থাকে আর কি। উপদেষ্টার শেষ কথা কি ছিল? আমরা মান সময় মতো সরবরাহের দামটা দেখছি। দেখেন এই যে কথাটা, সেই কথাটা নিয়ে আরো যদি একটু বলি, চলো এই ৩টা প্যারামিটার নিয়ে আমরা একটু মানে এর তাচ্ছিল্য জিনিসটা বা এটা কি বলে আমরা প্রহসনটা বের করি। এর মধ্যে কি কি প্রহসন রয়েছে? ১ নম্বর হচ্ছে মান। ভারতের নন বাসমতি চালের মান কি সিঙ্গাপুরের সাপ্লায়ার স্পর্শ করলে হঠাৎ করে আন্তর্জাতিক মানের হয়ে যাবে? নাকি তারা চালের প্রতিটি দানাকে সিঙ্গাপুরে ঘুরিয়ে এনে কোয়ালিটি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কোনটা? ২ নম্বর সময় মতো সরবরাহের কথা বলছেন উনি। ভারত থেকে সরাসরি চট্টগ্রাম বন্দর চাল আসতে যে সময় লাগে সেই চালকে সিঙ্গাপুরে বন্দরে নিয়ে গিয়ে আবার সেখান থেকে বাংলাদেশে পাঠাতে নিশ্চয়ই সময় আরো কম লাগবে, তাই না? নাকি ভাই? নাকি সিঙ্গাপুরিয়ান সাপ্লায়াররা সময়কে থামিয়ে দিতে পারে? কোনটা? কোনটা? এইটা আপনারা একটু বলবেন। ৩ নাম্বার দামের কথা উনি বলতেছে। এটাই মূল প্রশ্ন। সিঙ্গাপুরে একটি সাপ্লায়ার যে নিজে উৎপাদন করে না, যে ভারত থেকে কিনে আবার বাংলাদেশে বিক্রি করছে, তার দাম কিভাবে বিশ্বের সবচেয়ে কম দামের উৎপাদনশীল দেশের সরাসরি দামের চেয়ে প্রতিযোগিতামূলক দাম হতে পারে? সেটা বলেন আমাকে। যে উৎপাদন করে তার চাইতে কি যে ব্যাপারী এটা নিয়ে আরেক জায়গায় বিক্রি করবে তার চেয়ে কম হবে? মানে প্রহসনের বা ধরেন টাউট বাটপাড়ির তো একটা সীমা আছে। টাউটারি বাটপাড়ির একটা সীমা আছে। মানে এরা কমিশন খাইতে দেশটাকে পুরা খোবলা বানায় ফেলছে। এই ৩টি পয়েন্টে যদি জোর দিয়ে আসি, সরকার আসলে জনগণের কাছে কি বার্তা দিতে চাইছে সেটা যদি আমরা বুঝতে চেষ্টা করি, আমরা অত্যন্ত সতর্ক, আমরা নিয়ম মেনে চলছি। তারা এই কথাটা বলার চেষ্টা করতেছে। কিন্তু কোন নিয়ম আছে? সেই নিয়ম যা দেশের স্বার্থের চেয়ে কমিশনের স্বার্থকে বড় করে দেখে। এই চেকলিস্ট হলো সরকারের কোরানীতির এক নাটকীয় প্রহসন বলে আমরা মনে করি। এই গোটা ঘটনাটি আমাদের দেশের অর্থনৈতিক রাজনীতির এক তিক্ত সত্যকে কিন্তু সামনে আনছে। সেই সত্যটি হলো সরকার এবং আমলাতন্ত্র যখন কোনো বড় অঙ্কের সরকারি ক্রয় করে, তখন সেখানে লুকানো হাত বা মধ্যস্বত্বভোগীর প্রভাব প্রায়শই অনগ্রাহ্য হয়ে ওঠে। এই যে এত কোটি টাকার চাল সরাসরি G2G ডিল হবে, সরকারের কোষাগারে সাশ্রয় হতো, কিন্তু সিঙ্গাপুরের সাপ্লাইকে ঢোকানোর মাধ্যমে হয়তো এই অতিরিক্ত লভ্যাংশ বা কমিশন এমন আন্তর্জাতিক রুটে পরিচালিত হবে যা দেশের অ্যান্টি করাপশন ওয়াচডগের বা নজরদারি সংস্থার পক্ষে অনুসরণ করা কঠিন হবে।
মানে এখানে ধরেন যাকে দিল সে আসলে এখানে থার্ড পার্টি এখানে কার সাথে ডিল করছে, বাংলাদেশে কারে কত টাকা দিবে এটা আপনি খুঁজতে যাবেন? কিভাবে যাবেন? কিভাবে খুঁজে পাবেন? পাবেন না। এইজন্য এমনভাবে ডিল করছে যাতে আমরা এখানে যারা কমিশন খাবে তাদেরও যাতে আপনি খুঁজে না পান। কিন্তু আমরা তো যারা এই ক্রয়টা করতেছে, যে নীতিটা প্রণয়ন করছে, আমরা মনে করি তারাই এই কমিশনের ভাগীদার। তারাই এখান থেকে কমিশন খাওয়ার জন্য এই কাজটা করতেছে। এই কমিশন বিরোধী রাজনীতি শেষ পর্যন্ত আঘাত হানে কার উপর? আমার আপনার মতো সাধারণ করদাতাদের উপর। আমরা শেষ পর্যন্ত চড়া দামে সেই চাল কিনবো। আর চালের দাম অলরেডি আপনারা জানেন কত হয়ে গেছে। হ্যাঁ? ৯০-১০০ টাকার কাছাকাছি চালের দাম হয়ে গেছে। যার একটি অংশ সিঙ্গাপুর, সেই রহস্যময় সরবরাহকারীর পকেটে যাবে। আর এই কারণে চালের দাম স্থিতিশীল রাখা সরকারি যে প্রচেষ্টা, শেষ পর্যন্ত এই চালের দাম আরো বাড়ায় তুলবে এবং মানুষের ঘাড়ে বোঝাটা বাড়ায় দিবে। বন্ধুরা, আশা করি আমার এই সিঙ্গাপুরের সমাধান, এই জটিল এই ভূরাজনীতি বুঝতে পেরেছেন। এই নিছক এটা কিন্তু নিছক একটা চাল আমদানি না। এটা হচ্ছে আমাদের সরকারি ক্রয় প্রক্রিয়ার একটি করুণ, মানে হাস্যকর রূপ, মানে মশকরা। পরিশেষে অর্থ উপদেষ্টার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে পরের বার যখন আপনারা থাইল্যান্ডে চাল আনবেন, তখন কি থাইল্যান্ডে সেই চালকে মালয়েশিয়া বা দুবাইয়ের কোনো সরবরাহকারীর মধ্যে আনা হবে? কারণ সহজ পথে কাজ করা তো আপনাদের নীতিবিরুদ্ধ, বা আপনারা তো সোজা পথে কাজ করতে পারেন না। আপনি ঘুরায় খাইতে পছন্দ করেন। আপনারা কি মনে করছেন এই যে সিঙ্গাপুরের সমাধান কি সত্যি চালের দাম স্থিতিশীল রাখতে পারবে, নাকি এর ফলে আমাদের কমিশন স্ফীতি আরো বেড়ে যাবে? কমেন্ট করে দর্শকরা আপনারা এই কথাগুলো, আমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা জানাবেন। মনোযোগ দিয়ে শুনবেন এবং উত্তরগুলো আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের দেশের এই অদ্ভুত প্রকুরমেন্টটি স্যাটায়ার সবার কাছে শেয়ার করুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো উদ্ভট সরকারি নীতি ব্যবচ্ছেদ, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।